আবার শেষের দিকে জনস লেমা লাগে বা জনস লেমা পড়ছো কিনা, ওই যে পার্শিয়ালি অর্ডার সেট, যেটাকে সংক্ষেপে পোসেট বলে, টোটালি অর্ডার সেট, তারপর হচ্ছে ম্যাক্সিমাল এলিমেন্ট, এই কনসেপ্ট গুলো তোমাদের জানা আছে কিনা, পড়ছো এগুলো কোথাও? বিশেষ করে স্যার তোমাদের হ্যাঁ, টপোলজিতে স্যার পড়ছি। পড়ছো কিছু না? এই জিনিসটা না বুঝলে এই থিওরেমের দ্বিতীয় অংশ আসলে বুঝবা না কিছুই। আহ, হ্যাঁ এখন এই যে আমরা যে লেমাটা পড়তেছি, ওই লেমা গত ক্লাসে তোমাদেরকে স্টেটমেন্টটা কি বুঝাইছে এটা বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। তো এই লেমাটার আরেকটা নাম হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল এক্সটেনশন। কেন বলা হচ্ছে সেটা একটু বুঝো। এই যে এখানে এম নট আর এম এর মধ্যে সম্পর্কটা খেয়াল করো। স্যার, এই জনস লেমাটা স্যার পড়ছি কিন্তু স্যার বুঝতে পারি নাই স্যার, একটু যদি বলতেন। মানে সে বলছে কি আচ্ছা, এক্স একটা আজকে নন এমটি পার্সিয়ালি অর্ডার সেট হয়, আমি তাহলে এভরি যদি টোটালি আজকে অর্ডার। টাইম হয় জনস লেমা শুরু করব, আগে আমাদের এই লেমাটা শেষ করি আর কি, ও হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ কারণ স্যার। ওই এই লেমার পরের যে অংশটা, ওখানে আমাদের জনস লেমাটা লাগবে আর কি, হ্যাঁ? তো এই লেমার আরেকটা জিনিস আবার একটু খেয়াল করো যে এম তো একটা সাবস্পেস দেওয়া আছে, আমরা আসলে ওই এম এর মধ্যে থেকে একটা ফাংশন চুজ করে সেটার এক্সটেনশন খুঁজতেছি মেইন স্পেসে আর কি, নাকি? তো সেখানে আমরা প্রাথমিক টেকনিকটা হলো আসলে আমরা এম থেকে আরেকটা স্পেস বানাচ্ছি, সেটা হচ্ছে এম নট। এম আর এম নট এর পার্থক্য কি? যে এম এর থেকে এম নট এর ডাইমেনশন এক বেশি। তোমরা যে ডাইমেনশন বেসিস বেসিস, আশা করি এগুলো সবাই মনে আছে, তোমাদের পড়ানো হয়েছে ইসে, সরি ওই লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার 2 তে, ওয়ানে। 1 বা 2 তে, দুইটাতেই পড়ছো যে একটা স্পেসের বেসিস থাকে, তাই না? আর বেসিসের মধ্যে যে কটা ভেক্টর থাকে সেটাকে কি বলে, সংখ্যাটাকে বলে ডাইমেনশন, তাই না? যেমন আর থ্রি, আমরা জানি এটা থ্রি ডাইমেনশনাল স্পেস। তো এটার বেসিসে সর্বোচ্চ কয়টা ভেক্টর থাকতে পারবে? তিন। তিনটা। যেমন ট্রিভিয়াল যদি একটা বেসিস নেই, সেটা কি? ওয়ান জিরো জিরো, জিরো ওয়ান জিরো, জিরো জিরো ওয়ান। এটা হচ্ছে ট্রিভিয়াল, একদম সবচেয়ে সহজ রিয়াল বেসিস। এরকম আরো বেসিস পসিবল, এটাই একমাত্র বেসিস এরকম না। আমি যদি এরকম বলি যে ওয়ান ওয়ান জিরো, এটাও একটা বেসিস হবে, ঠিক আছে? আমরা পড়াশোনায় আবার যাই। এই যে বলছিলাম যে এম নট থেকে, মানে এম এর থেকে এম নট এর ডাইমেনশন কিন্তু একটা বেশি। এই ব্যাপারটা বুঝতে পারছো সবাই কেন বেশি? কারণ এম এর যে বেসিসটা আছে, সেই বেসিস সেটের মধ্যে এক্স নট একটা নতুন এলিমেন্ট অ্যাড হয় আর কি। কারণ এই যে স্পেসটা, এটাও কিন্তু একটা স্পেস, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল। তাহলে এম এর সাথে আরেকটা ওয়ান ডাইমেনশনাল স্পেস আমি অ্যাড করে দিচ্ছি, মার্জ করে দিচ্ছি, তখন গিয়ে এম নট স্পেসটা হচ্ছে আর কি। তো এম নট এর ডাইমেনশন এক বেড়ে যাচ্ছে। এই জন্য এই লেমাটার আরেকটা নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এক্সটেনশন। মানে টেকনিকটা হচ্ছে আমরা মূল থিওরেম প্রমাণ করার জন্য এম এর থেকে একটা বড়, এম এর থেকে এক ডাইমেনশন বড় একটা আরেকটা স্পেসে আমরা এক্সটেনশন খুঁজে পাই কিনা সেটা দিয়ে আমরা দ্বিতীয় অংশ কাজ করব। বুঝতে পারছো? মানে টেকনিকটা বুঝতে পারছো, থিওরেমের টেকনিকটা কি আসলে? জি স্যার, বুঝতে পেরেছি আমরা স্যার। সরাসরি মূল স্পেসে মানে হাত না দিয়ে ওই এম এর থেকে এক ডাইমেনশনাল বেশি একটা স্পেসে এক্সটেনশন আগে খুঁজে বের করার ট্রাই করতেছি, যে তার থেকে এক ডাইমেনশন বেশি সেটা হয় কিনা। এখন এই জিনিসটা বোঝার জন্য, ডাইমেনশন জিনিসটা অনেকে বুঝো কিন্তু হয়তো ফিল করো না। ভেক্টরের কম্পোনেন্ট দিয়ে কিন্তু ডাইমেনশন ধার্য হয় না। যেমন আর থ্রি, মানে আমরা যে জগতে বাস করি আর কি, হ্যাঁ, এটা হচ্ছে আর থ্রি। এটার ডাইমেনশন হচ্ছে কত? থ্রি, নাকি? জি স্যার। আর থ্রির কয় প্রকার সাবস্পেস আছে এটা কেউ বলতে পারো আমাকে? মানে আর থ্রির কয় টাইপের সাবস্পেস আছে? স্যার R1 আর R2। আর ওয়ান আর আর টু।
আর কি হবে স্যার? ডাইমেনশন তো স্যার আর ভগ্নাংশ হয় না। আর থ্রি এর টোটাল 4 প্রকারের সাবস্পেস আছে। স্যার কি কি স্যার? আর থ্রি নিজে একটা, কারণ নিজের নিজের হ্যাঁ, সাবস্পেস। আবার শুধু জিরো ভেক্টর নিয়ে যদি আমি একটা সেট চিন্তা করি, সেটাও একটা স্পেস হবে। এই দুইটা হচ্ছে ট্রিভিয়াল, মানে এমনি বাই ডিফল্ট এমনি হবে আর কি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আরেকটা যেটা বললো যে R1 R2, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম না, তোমার কথা কিছুটা ঠিক আছে। মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা, এটা R3 এর মধ্যে চিন্তা করো, মানে একটা বক্সের মধ্যে মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা একটা। আর প্লেন। আর ও হচ্ছে আরেকটা মূল বিন্দুগামী যে কোনো সমতল, মানে প্লেন, মূল বিন্দুগামী যে কোনো প্লেন, মূল বিন্দুগামী যে কোনো সরল রেখা, এই দোনোটাও সাবস্পেস হবে আর কি, আলাদা আলাদা। বুঝাইতে পারছি? জি স্যার, তো সরলরেখাটাকে R1 বলছি আর হচ্ছে প্লেনটাকে R2 বলছি স্যার। না, R1 তো হচ্ছে যে তোমার ওই ওয়াই ইকুয়াল টু জিরো লাইন, যেটা সেটা। হ্যাঁ, আরো তো মূল বিন্দুগামী আরো তো লাইন আছে, তাই না? হাজার হাজার কোটি হ্যাঁ কোটি হ্যাঁ লাইন হ্যাঁ আছে, লাইনের তো অভাব নাই। স্যার, সরলরেখা স্যার এমনি মূলত স্যার 12 রকমের না হয় স্যার? 12 রকমের সরল রেখা। হ্যাঁ স্যার, মানে আমাদেরকে ইন্টারমিডিয়েটে পড়াইছিল আর কি স্যার। যেমন স্যার মূল বিন্দুগামী আছে দুইটা, একটা হচ্ছে y ইকুয়াল টু mx আর একটা y ইকুয়াল টু মাইনাস mx। মানে আর গুলা ইয়াই হয়। তারপরে যেমন স্যার y ইকুয়াল টু a, y ইকুয়াল টু মাইনাস a। হ্যাঁ, বুঝছি। ওই 12 প্রকার আর আলোচনার দরকার না, এগুলো বাচ্চাদের জিনিস, রাখো। স্যার এমনি এটা কি ঠিক আছে স্যার? না আমি কদিন আগে একজনকে বলছি আর সে মানে ভুল ধরতেছে, বলতেছে না স্যার অনেক রকম। আমি বলছি না, এগুলা তুমি অন্য কিছু আঁকলেও এটা হচ্ছে ওই এগুলো তুমি বলতে পারো 12 ক্যাটাগরি আর কি, 12 টাইপ, ওই তো 12 টাইপের আর কি। ওটা হিসাব করতে হবে আসলে 12 টাইপ কিনা, আমি নিজে ওই ধরনের কথা হ্যাঁ স্যার শুনি আমি নাই। হতে গুনছি। পারে, হতে পারে, ঠিক আছে। বেশি লিখে যায় না, ইকুয়েশনও 12টাই আসে, 12 এখন রকমের এখন ওইটা রাখো, ওগুলো বললাম তো বাচ্চাদের জিনিস, ওগুলো নিয়ে আমাদের হেডেক নাই কোনো। ওইসবে 12টা হইলে 14টা হইলেই কি, ওই সরলরেখার সবকিছু আমরা বুঝি, ইন্টারমিডিয়েটে যা আছে। জি স্যার। তো তুমিও বুঝো, ওগুলো আমিও বুঝি, ওগুলো নিয়ে হাউকাউ করে লাভ নেই। এখন যেটা বলতেছি যে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী প্লেন, সমতল, এগুলো R3 এর সাবস্পেস। এখন এই যে লাইন, মূলবিন্দুগামী যে কোনো লাইন, এটা ডাইমেনশন কিন্তু 1। তারপর মূলবিন্দুগামী যে কোনো প্লেন, এটা ডাইমেনশন কিন্তু 2। মানে হচ্ছে সাবস্পেসের ডাইমেনশন সবসময় মূল স্পেস এর সমান হইতে পারে অথবা ছোট হবে, ছোট হবে অথবা সমান হইতে পারে। সমান হওয়ার একটাই কেস বুঝতেই পারতেছো, যখন নিজেই নিজের সাবস্পেস হিসেবে ক্লেম করা হয়, তখন সেটা সমান হচ্ছে। আদারওয়াইজ অন্য সব সাবস্পেসের ডাইমেনশন কি হবে? মূল স্পেস থেকে কম হবে, নাকি? বুঝতে পারছো ব্যাপারটা? কি বুঝাইতে পারছি জি নাকি স্যার, বুঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এখন বুঝতে পারলে আমরা প্রমাণে আসি। প্রমাণে এখন কি বললো যে আমরা এই যে অ্যাপটা যে দেওয়া আছে, অ্যাপটা থিওরেমের মধ্যে দেওয়াই ছিল, এটা হচ্ছে স্পেস এম এর উপরে কাজ করতে পারে এমন একটা ফাংশনাল। শুধু এটা এফ এর জন্য, মানে এম এর জন্য ধার্য করা আর কি। এবং এফ এর যেই নর্ম, সেই ডেফিনেশনটা দেওয়া, এই যে এম এর যে ডুয়াল স্পেস আছে, এখানে বলতেছে থিওরেমের মধ্যে কিন্তু ডুয়াল স্পেসের কথা নাই, কিন্তু ডুয়াল স্পেস বাই ডিফল্ট আসবে, এবং তোমাকে বুঝে নিতে হবে এখানে ডুয়াল স্পেসের একটা ব্যাপার আছে। কারণ কি, ডুয়াল স্পেস কোনটাকে বলছিলাম মনে আছে? যে একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে যাইতে যত রকম ফাংশনাল বা ওই যে ট্রান্সফরমেশন বা অপারেটর বলি আমরা, সো অপারেটর গুলোকে নিয়েও একটা স্পেস হয়, সেটাই হচ্ছে মূল স্পেসের ডুয়াল স্পেস। মনে আছে তো সবার? বুঝতে পারছো? মনে ওই আছে যে স্যার। কনজুগেট স্পেস বা ডুয়াল স্পেসের যেটা। এখন মানে আহ, এখানে গত ক্লাসে আমি ওই যে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন এর একটা লেকচার পড়লাম, যে হানমানাক থিওরেমটা একই প্রমাণ, কিন্তু এটা পড়ার পরে কিছু জিনিস একটু নতুন ভাবে চিন্তা করতে হয়েছে। এই যে এখান থেকে আমরা হানমানাক থিওরেমের যে, খেয়াল করো, এই যে এফ নট এর সাথে নর্ম দেওয়া আছে, আবার এফ এর সাথে নর্ম দেওয়া আছে। এই এফটা কিন্তু ডিফাইন ছিল এম এর জন্য, তাই না?
এই যে দেওয়াই আছে যে এম এর উপরে হচ্ছে এফ ডিফাইন করা, আর এফ নটটা আমরা যেটা খুঁজতে চাইতেছি সেটা কিন্তু মূল স্পেস মানে হোল স্পেস যেটা সেটা এন এর উপরে ডিফাইন করা। তো এখন এই এফ এর নর্ম কিন্তু তোমার হিসাব হবে এই এম এর ডুয়াল স্পেস যেটা সেটার সাপেক্ষে, আবার এফ নটের যে নর্ম সেটা হিসাব হবে তোমার এন এর যে ডুয়াল স্পেস আছে সেটার সাপেক্ষে। বুঝতে পারছো? মানে তোমাকে বুঝে নিতে হবে, যদিও এখানে দুই জায়গার সিম্বল এক মনে হচ্ছে যে নর্মের সিম্বল গুলো এক, কিন্তু এখানে দুইটা কিন্তু দুই স্পেসে আলাদা আলাদা নর্ম মানে তাদের নর্মের ডেফিনেশন আলাদা হওয়া খুবই স্বাভাবিক, হতেই পারে, এক নাও হতে পারে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? বুঝছো মানে কথাটা বুঝছো কি বলছি? এখানে জি ভাবার স্যার। ভাবার কোনো কাজ নেই, কারণ আগেই আমরা উদাহরণে দেখেছি যে ফাংশনের নর্ম কিন্তু অনেকভাবে ডিফাইন করা যায়, কখনো ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিফাইন করা যায়, কখনো ইনার প্রোডাক্টের মাধ্যমে ডিফাইন করা যায়, এরকম অনেক পদ্ধতি আছে। আহ, ওয়ান নর্ম, টু নর্ম, পি নর্ম গুলো আছে। ঠিক আছে, তো ওটাই বললাম যে এই নর্ম কিন্তু আলাদা আলাদা হওয়াটা খুবই স্বাভাবিক, এক না হওয়াটাই বরঞ্চ অস্বাভাবিক আর কি, রেয়ার কেস। আচ্ছা, তো এখন যেটা আমরা করতে চাচ্ছি যে এখানে যেই আমরা এই যে অ্যাপ দেওয়া ছিল এম এর উপরে, আমরা এখন ধরে নিতে পারি যে এফ এর নর্ম হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান, এবং সেটা উইদাউট লস অফ জেনারেলিটি, মানে আমাদের মূল আলোচ্য বিষয়ের কোনো কিছুই সে ভায়োলেট করবে না যদি আমরা এটা ধরে নিই। কারণটা কি? ধরো কোনো একটা ফাংশন এফ, সেটার নর্ম যদি এক্স্যাক্টলি ওয়ান না হয়, তাহলে আমি নতুন একটা ফাংশন এইভাবে ডিফাইন করে নিতে পারি যে জি ধরে নিলাম যেটা সে এফ ডিভাইডেড এফ এর নর্ম, তাহলে অবভিয়াসলি জি এর নর্ম কি হবে? ওয়ান হয়ে যাবে। কথা বুঝছো? তো হ্যাঁ, মানে এফ এর নর্ম যদি ওয়ান না হয়, তো সেটাকে আমি কনভার্ট করে ওয়ান বানাইতে পারবো কোনো অন্যভাবে, ফাংশন মানে স্কেলিং করে সেটাকে ওয়ান বানানো যাবে অন্যভাবে। তো এখন বলতে পারো স্যার জি আর এফ এর মধ্যে তো পার্থক্য হয়ে গেল। পার্থক্য হয়ে গেল মানে গ্রাফিক্যাল যেই বৈশিষ্ট্যগুলো আছে শেপ ছাড়া, হ্যাঁ, অনেক কিছুই মানে ম্যাক্সিমাম আমাদের ওই টপোলজিক্যাল সেন্সে বলো বা স্পেসিফিক নেচার যা থাকবে এফ আর জি এর একই থাকবে। বুঝছো? মানে যেমন এফ বিন্দুতে জিরো হবে, জিও সেসব বিন্দুতে জিরো হবে, এফ যেসব বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে, জিও সেসব বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে নাকি? মানে এফ এর যেই আমাদের প্রয়োজনীয় যেসব প্রপার্টি আছে সেই প্রপার্টি গুলা জি এর মধ্যে বিদ্যমান থাকবে। কারণ কি? এফ কে স্কেলিং করেই, স্কেলিং করা মানে গুণ করে বাড়ানো অথবা ভাগ করে কমানো আর কি। তো সেটা কিন্তু এফ আর জি এর সেই প্রপার্টি গুলা কিন্তু সেম টু সেম থাকবে। ব্যাপারটা বুঝছো? এখানে যে কথাটা বললো আমি এমনি নিজের মতো বুঝাই বললাম, ব্যাপারটা বুঝছো কিনা? যে এইভাবে জি ধরলেও আদতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এফ এর প্রপার্টি আর জি এর প্রপার্টি, হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন হবে ওই শুধু স্কেলিং ফ্যাক্টর ছাড়া, আর বাদ বাকি সবকিছুই তাদের প্রপার্টি কিন্তু সেম টু সেম থাকবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের ওই যে থিওরেমের প্রমাণের ক্ষেত্রে, লেমার ক্ষেত্রে আমরা ওই যে এক্স নট, সেটা আমাদের ওই সাবস্পেস এম এর বাইরে ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এক্স নটটা কিন্তু এম এর বাইরে। আর তো এখন এই এম নট, যেটা ওই যে আমরা এম থেকে এক ডাইমেনশন বাড়ানোর পরে পাইছি, এম নটটা কিন্তু হচ্ছে তোমার এম এর থেকে এক ডাইমেনশন বাড়ানোর পরে পাইছি। তো সেই এম নটের যে কোনো ভেক্টর যদি ওয়াই হয়, তাহলে অবভিয়াসলি ওয়াই কে তুমি এই ফরম্যাটে লিখতে পারবে। একটা অংশ হবে এম থেকে আসবে, আর একটা অংশ এক্স নট এর মাল্টিপল হবে। এটা বাই ডেফিনেশন ওই যে আমরা যেভাবে ওই যে এখানে সেট করে নিয়েছিলাম, এই যে এইখানে এই ডেফিনেশন অনুযায়ী এটা হওয়ার কথা, এটা আমরা নিজেরাই সেট করে নিয়েছি, এটা আমাদের নিজস্ব ডেফিনেশন এম নট এর। এটা দেওয়া ছিল না থিওরেমে, আমরা নিজেরা এটাই করে নিয়েছি বা লেমার মধ্যে ছিল আর কি। ঠিক আছে? জি স্যার, ধরে নিয়েছি। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে এফ এর একটা এক্সটেনশন দাঁড় করাবো, সেটার নাম দিব এফ নট। তাহলে এক্সটেনশন দাঁড় করে নিলে আমি এফ নট এরকম একটা ফাংশনালের অবতারণা করতেছি, এবং সেখানে ওয়াই কে ইনপুট দিলাম। তাহলে ওয়াই কে ইনপুট দিলে সেটা এম প্লাস আলফা এক্স নটের উপর ইনপুট, তো একই কথা। এখন আমি এফ নট এর উপরে ধরে নিচ্ছি যে সেটা লিনিয়ার হয়।
সে লিনিয়ার হয় যদি, খেয়াল করো এফ নট যে লিনিয়ার হবে এটা কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে। আমি ধরে নিচ্ছি এফ নট লিনিয়ার, তো লিনিয়ার হলে আমি এইভাবে সেপারেট করে দিতে পারবো, এম এর সাথে একটা অংশ আলাদা করে দিতে পারবো, প্লাস আলফা ইন্টু এফ নট এক্স নট এইভাবে আলাদা করে দিতে পারবো। এখন খেয়াল করো, এখন এই জায়গায় খেয়াল করো, এই যে এই অংশটা এফ নট এম আর এফ এম, এফ নট এম এর বদলে এফ এম লিখলো কি কারণে? কারণটা হচ্ছে আমরা তো চাচ্ছি এফ নট কে এক্সটেনশন হিসেবে এস্টাবলিশ করার জন্য, তাই না? তা এস্টাবলিশ করা মানে কি, যে এক্সটেনশন হবে সে ছোট জায়গায় কিন্তু আগের ফাংশনের মতোই অ্যাক্টিভ থাকবে। এক্সটেনশনটা মনে আছে না সবার? মানে যাকে আমি এক্সটেনশন করতেছি, ওই যে জাতীয় দলের প্লেয়ারকে আমি লোকাল ক্লাবে নিয়ে আসছি, বেতন কিন্তু মানে কার্যকারিতা কিন্তু সেম থাকবে তার, মানে ওই সেই লোকাল টিমেও কিন্তু সে ওই যার রিপ্লেসমেন্টে নিয়ে আসলাম সে যেমন দক্ষ ছিল সে একই দক্ষতায় কাজ করতে পারবে জাতীয় দলের প্লেয়ারটা। স্যার মনে আছে তো? এই যে মনে এই যে এফ নট এম আর এফ এম একই কথা, কারণ এক্সটেনশনের প্রপার্টি অনুযায়ী। আর এই যে এফ নট এক্স নট, এটার ভ্যালুকে আমি ধরে নিচ্ছি আর নট। তো এখানে আমার এক্সটেনশন দাঁড় করাইতে গিয়ে আমি দুইটা জিনিসের অবতারণা করছি, যে দুইটা আমাকে এস্টাবলিশ করতে হবে। একটা হচ্ছে আমি এখানে জোর করে ধরে নিছি যে সেটা লিনিয়ার, এই যে এখানতে আমি ই করে নিছি, ঠিক আছে? এফ নটটা তো আমি নিজে আনছি এবং এই প্রপার্টিটা আমি নিজেই ধরে নিচ্ছি যে এফ নট লিনিয়ার, লিনিয়ার ধরেই তো আমি এখান থেকে এই পাশে আসলাম, এটা একটা। আরেকটা হচ্ছে এই এফ নট ফাংশনটা এক্স নট ভেক্টর উপর কাজ করলে একটা সংখ্যা সেটা আর নট হবে, এই দুইটা জিনিস ধরে নিলাম। তো এই দুই জিনিস ধরা যায় ভ্যালিড বা আমি ধরে নিতে পারি, সেটাই হচ্ছে এই লেমার আলোচ্য বিষয়বস্তু। এটা প্রমাণ করতে পারলেই আমাদের এক্সটেনশনের ব্যাপারটা হয়ে যাবে। এখন এই যে বললাম যে ফর এনি চয়েস অফ রিয়েল নাম্বার আর নট ইকুয়াল টু এফ নট এক্স নট এন্ড অলসো বিকজ এই যে এফ নট এম ইকুয়াল টু এফ এম, এই জিনিসটা হচ্ছে এক্সটেনশনের প্রপার্টি অনুযায়ী, যেটা আগেই বলছি বাই ডেফিনেশন অফ এক্সটেনশন। এখন এই যে আমরা দেখাইতে হবে যে আমরা যে এফ নট ধরছি এই ডেফিনেশন অনুযায়ী সেটা আসলে লিনিয়ার হয়, সেটা প্রমাণ এখানে দেখাইছে। এই থিওরেম যদি পরীক্ষায় আসে, এই প্রমাণ তোমাদের এই অংশটুকু, শুধু লিনিয়ার অংশটুকু প্রমাণ না দেখাইলে চলবে, জাস্ট বলে দিবা যে এফ নট একটা, উই ক্যান প্রুভ দ্যাট বা উই ক্যান শো দ্যাট যে এফ নট ইজ এ লিনিয়ার ফাংশনাল, লিনিয়ার ফাংশনাল, সমস্যা নাই, ঠিক আছে? এটা সহজ জিনিস, এটা তোমার ডিটেলস না দেখাইলে চলবে। ওরা এখানে করে দেখিয়েছে, তুমি বুঝার জন্য জাস্ট রিডিং করে দেখবা যে লিনিয়ার হওয়ার কন্ডিশনগুলো ঠিক আছে কিনা। ওরা দেখাইছে যে সুতরাং এফ নট লিনিয়ার হয়। আর পরীক্ষা তুমি লিখবা উই ক্যান শো দ্যাট এফ নট ইজ লিনিয়ার, এই প্রমাণ, এই অংশের প্রমাণটুকুর দরকার নেই। এই যেখানে লেখাই আছে দ্য প্রুফ অফ লিনিয়ারিটি নিড নট টু বি গিভেন ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? আর এফ নট এক্সটেনশন হবে সেটা তো আমি ধরে নিয়েছি, ওই যে আলফার মান যদি 0 বসাই তাহলে বোঝা যাচ্ছে এই যে এফ নট এম ইকুয়াল টু এফ এম। তো এটা এফ নট, এটা এফ এর একটা এক্সটেনশন এখন আমরা যা ধরলাম। তো এখন আমাদেরকে দেখাইতে হবে যে এফ নট এর নর্ম এক্স্যাক্টলি 1 আসে, এফ নট এর নর্ম এক্স্যাক্টলি 1 আসে, কারণ এফ এর নর্ম আমি ওই যে শুরু থেকে ধরে নিয়েছিলাম 1। তা আমাদের তো দেখাইতে হবে যে দুইটা নর্ম সেম, মানে আমি যে ফাংশনালটার এক্সটেনশন খুঁজতেছি তার দুইজনের নর্ম সেম হইতে হবে। তো আমাকে যেহেতু এফ এর নর্ম আমি শুরুতে 1 ধরে আসছি, তো এফ নট এর নর্মও 1 ধরতে দেখাইতে পারলে আমার কাজ হয়ে যাবে। তা এখন আমরা ধরে নিচ্ছি যে এফ নট এর নর্ম 1। এখন একটা জিনিস কিন্তু রয়ে গেছে, খেয়াল করো, ওই যে আহ, আগের পেজে এই যে এখানে আর নট এর একটা বিষয় কিন্তু রয়ে গেছে, সেটা এখন আমরা এস্টাবলিশ করতে পারি নাই যে এক্স নট এর উপর কাজ করলে এরকম একটা আর নট পাওয়া যাবে এবং সেটা ভ্যালিড থাকবে, সেটা দেখানো যায় কিনা। মানে আমাদের দেখাইতে হবে যে এফ নট যদি 1 হয়, নর্ম যদি 1 হয়, তাহলে এরকম কোন আর নট নিতে পারি কিনা আমরা। হ্যাঁ, যে এফ নট ইকুয়াল টু এক্স নট এরকম কোন সংখ্যা আদতে আমরা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে দাঁড় করাইতে পারি কিনা। এখন এই যে এফ নট এক্স নট,
এক্স নট এর উপর কাজ করার জন্য আর নট হলো, এরকম একটা আর নট পাওয়া যাবেই যাবে, সেটা সমস্যা না। কারণ কি এক্স নট নিজেও কিন্তু তোমার হচ্ছে এম এম নট এর একটা এলিমেন্ট। কারণ এম নটটা ছিল এম এর একটা এক ডাইমেনশন এক্সটেনশন ভার্সন ছিল আর কি, স্পেস হিসেবে এক ডাইমেনশন বেশি ছিল, সেখানে তো অবশ্যই এক্স নট থাকবেই। তাহলে এক্স নট এক্স নট এর উপরে এফ নট কাজ করলে কোনো না কোনো একটা সংখ্যা পাওয়া যাবে। এখন আমাদের কথা হচ্ছে এই আর নট যে পাইলাম, সেই পাওয়ার সাপেক্ষে আমাদের এই যে নর্মের ব্যাপারটা আমি মিলাইতে পারি কিনা বা ভ্যালিডিটি দিতে পারি কিনা। ঠিক আছে, এরকম একটা আর নট পাওয়া যাচ্ছে, আবার নর্ম ওয়ান হচ্ছে, এই দুইটা কনফ্লিক্ট করতেছি কিনা এটা আমাদেরকে শিওর হইতে হবে। মানে আর নট যে পাওয়া যাবে সেটা আমরা গ্যারান্টিড, সেটাতে কোনো সন্দেহ নাই, এরকম একটা সংখ্যা থাকবেই, কারণ ও লিনিয়ার ফাংশনাল। আমরা এফ নট কে চুজ করছি ওই এম নট এর উপরে, এম নট এর উপরে কাজ করার জন্য, তো এক্স নট যেহেতু এম নট এরই একটা এলিমেন্ট হিসেবে থাকবে, সো কোনো না কোনো একটা সংখ্যা আর নট রেজাল্ট হিসেবে আসবেই আসবে। এখন কথা হচ্ছে আর নট যে আসলো সেটা আমাদের এই নর্ম ওয়ানের সাথে আমি সামঞ্জস্যশীল দেখাইতে পারি কিনা, এটা দেখাইতে পারলে আমার থিওরেম প্রমাণ হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, ওই যে বাউন্ডেড বা কন্টিনিউয়াস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা এরকম একটা কন্ডিশন পেয়েছিলাম যে টি এক্স এর নর্ম ইকুয়াল টি এর নর্ম ইনটু এক্স এর নর্ম, মনে আছে না এই লাইনটা? এই যে এখানে দেখো কার্সর দিয়ে আমি দেখাচ্ছি, এই যে এই লাইনটা ছিল স্যার এটা ডেফিনেশন ছিল যে বাউন্ডেড, বাউন্ডেড হওয়ার হ্যাঁ ডেফিনেশন ছিল, তাই না? স্যার, ওখানে একটা ওখানে আছে একটা, আচ্ছা। তো এখন আমরা নাম্বার। ওই যে ওয়াইটা আগে ধরছিলাম, এই যে এই পাশে যে ওয়াই ছিল আমাদের, ওয়াই ইকাল টু এম প্লাস আলফা এক্স নট এরকম ছিল, তো সেইটার উপরে এফ নট অ্যাপ্লাই করলাম। তাহলে এফ নট অ্যাপ্লাই করলে এই প্রপার্টি অনুযায়ী আমরা ওই যে এফ নট এর নর্ম ইনটু ওয়াই এর নর্ম এই হিসেবে লিখতে পারি, এই যে এই প্রপার্টি অনুযায়ী। এখন যেহেতু আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি এফ নট এর নর্ম ওয়ান, তো পরবর্তীতে আমি এফ নট এর নর্ম এই লাইনে গিয়ে ওয়ান বসাই দিলাম, আর ওয়াই কে ভেঙে বিস্তারিত লিখলাম আর কি, যে এরকম ভাবে লেখা যায়, আর তারপর ওয়াই এরকম লিখলাম। সো এখানে অ্যাবসলিউট ভ্যালুর সাপেক্ষে ওই যে এই যে এফ নট এম এইটার উপর কাজ করলে যে ভেঙে এরকম আসে, সেটা আমাদের এখানেই এস্টাবলিশ করা ছিল, ওই রেজাল্টে আমরা এখানে বসালাম। আর এই পাশ তো ঠিক আছে, সমস্যা নাই। এখন যেহেতু এটা অ্যাবসলিউট ভ্যালু সাইন দেওয়া আছে, অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, এই যে এখানে তোমরা জানো যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দেন বি মানে এর মান আসলে মাইনাস বি থেকে বি এর মাঝখানে হবে। এর রেজাল্ট সবাই জানো, এগুলা পরীক্ষা না লিখলেও চলবে, তুমি এই লাইন থেকে এই লাইনে লিখতে পারো। দেখো এই লাইন থেকে লাইনে লেখাই যায়, এই প্রপার্টি অনুযায়ী লিখতে পারি, সমস্যা নাই। এখন তারপরে হচ্ছে কি আমি দুই পাশে আমি অ্যাকচুয়ালি ওই আর নটটাকে একা বানাইতে চাইতেছি আর কি, আমার টার্গেট। কারণ এই আর নট নিয়ে আমি কিছু প্রপার্টি দাঁড় করাইতে চাইতেছি, এজন্য এখান থেকে ওই সরল অঙ্কের মতো করতে করতে আমি একটা অ্যাটেম্প নিচ্ছি যে আমি আর নট কে একা বানাবো। আর নট কে একা বানাইতে হলে এফ এম বিয়োগ করতে হবে দুই পাশে, দুই পাশে তাহলে এফ এম বিয়োগ করলাম, ঠিক আছে। এখন আর নটের সাথে আবার আলফা গুণ অবস্থায় আছে, খেয়াল করছো নিশ্চয়ই, জি স্যার বাক করতে হবে। আলফাকেও ভাঙাইতে হবে। আর এই যে আলফার মান যদি জিরো হয়, তাহলে সেই কেস আমরা অলরেডি আলোচনা করে আসছি যে আমাদের এক্সটেনশন হয়ে যায়, সমস্যা নাই। তা আমরা ধরে নিচ্ছি আমাদের যেহেতু আলফার ইকুয়াল টু জিরোর কেস আলোচনা শেষ, তো আমরা এখন আলফা নন জিরো হলে কি হয় সেটার আলোচনা এখানে করতেছি। সো আমি এখন আলফা দিয়ে ভাগ করে দিব। এখন আলফা দিয়ে ভাগ করলে এই যে এখানে যে ব্যাপারটা, এই যে এই ভেক্টরের ভিতরে দেখো আলফা কমন নিলে ওই এম এর সাথে আলফা ভাগ আসবে, আর এক্স নটের সাথে আলফা চলে যাবে। কিন্তু খেয়াল করো, আমি যদি এই ভিতর থেকে আলফাকে কমন নেই, এখানে যেহেতু নর্ম সাইন আছে, সেটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ আলফা হিসেবে বাইরে আসবে। ব্যাপারটা বুঝছো? এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে যদি ভিতর থেকে আমি আলফা কমন নেই এবং বাই করার চেষ্টা করি, মানে বাইরে বের করে নিয়ে আসি, সেটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ আলফা হিসেবে বের হবে। জি বুঝছো তো? স্যার। আবার স্যার হ্যাঁ, যে আমি দেখতে এখানে পাবে। আর নটের থেকে আলফা সরাইতে চাই, তো দুই পক্ষকে আমি আলফা দিয়ে ভাগ করব। তাহলে দুই পক্ষকে আলফা দিয়ে ভাগ করলে ওরা এখানে ক্যালকুলেশন অনেক কিছু দেখাইছে, শেষমেশ আমি এরকম একটা রেজাল্ট পাবো। এখানেও তোমরা নোট করার সময় কিছু লাইন কমায় নিতে পারো, যে
সরাসরি এখান থেকে এখানে লিখতে পারো এবং লিখে দিতে পারো যে আলফার মান পজিটিভ হোক আর নেগেটিভ হোক দুই ক্ষেত্রেই একই রকম থাকে। কিন্তু তোমার স্যার উপরে একটা বাড়তি স্যার ভুল আছে ওই যে 3 নাম্বার লাইনে। উই নাও উই নো দ্যাট, যেখানে স্যার আমরা ট্রান্সফরমেশন অফ এক্সটা করছি 3 নাম্বার লাইনে স্যার বাম পাশে এক সাইডে ডাবল বার পড়ে গেছে। ডাবল বার কোথায়? এখানে আর নট 3 নাম্বার লাইনে আরো উপরে স্যার, এখানে আরেকটু উপরে। এখানে না আরো উপরে স্যার, এখানে আরো আরো উপরে স্যার। তো বাই ওয়ান যে লাইনটাতে আছে এটার বাম পক্ষ রয়েছে। বাই ওয়ান। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখানে ডাবল পড়ছে কারণ এটা তো হচ্ছে তোমার সংখ্যা, এটা তো হচ্ছে সংখ্যা আর এই পাশে হচ্ছে নর্ম, এই জন্য অ্যাবসলুট ভ্যালু দেওয়া, এই যে অ্যাবসলুট ভ্যালু দেওয়া তো। হ্যাঁ। তো কিন্তু এখানে একটা ভুলে ডাবল বার না স্যার, এটা তো হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ, সিঙ্গেল বারেই হবে। হুম হুম হুম, ওটা সিঙ্গেল বার। আচ্ছা, তো আমরা এই লাইন থেকে এই লাইনে আসতে পারি, কিন্তু তোমাদের জন্য পরামর্শ থাকবে যে আলফার মান প্লাস হলে এবং মাইনাস হলে যে একই রেজাল্ট আসে সেটা তোমরা এমনি খাতা একটু করবা নিজে বুঝার জন্য। আর যদি তুমি মনে করো না আসলে বুঝে ফেলছি, না করলে চলবে, কারণ একটু কনফিউশনের ব্যাপার আছে। কারণ কি, আলফার মান যদি পজিটিভ হয় তাহলে তো ইনিকুয়ালিটি সাইন চেঞ্জ হবে না, তাই না? মানে এদিক ওদিক হবে না। কিন্তু আলফার মান যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু অসমতার চিহ্ন ঘুরে যাবে ভাগ করার সময়। এটা তো মনে আছে যে নেগেটিভ জিনিস দিয়ে গুণ করলে বা ভাগ করলে অসমতার দিক ঘুরে যায়, এটা মনে আছে না সব? জি স্যার, জি স্যার, মনে আছে। মানে ওই ইকুয়ালিটি। জিনিসটাই যে আমি এখন আলফার মান প্লাস হোক আর মাইনাস হোক, ফাইনাল রেজাল্ট এটাই আসতেছে দুই ক্ষেত্রে। এটা একটু জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন তুমি নিজের আগ্রহের জন্য করে দেখবা, এটা পরীক্ষায় দেখানোর দরকার নাই। তুমি খালি বলবা যে আলফার মান প্লাস হোক মাইনাস হোক দুই ক্ষেত্রে আমরা এই রেজাল্ট পাই, এটা বলবা আর কি। তো শেষমেশ আমরা এই যে ওরা ওই যে ওই আলোচনাগুলো এখানে দেখাইছে, এখানে তোমরা আরো কিছু শর্ট করে নিয়ে আসতে পারো লেখার সময়। ওই যে যেটা বললাম ফাইনাল রেজাল্টটা দেখাইলে চলবে। এই যে আমরা ওই যে বলছে যে যে ইন ইদার কেস whether আলফা বি পজিটিভ অর নেগেটিভ উই হ্যাভ দ্য ইনইকুয়ালিটি, ফাইনালি আমরা এরকম পাবো আর কি। এখন এই জায়গার উপরে আরেকটু এখন প্যাচ যুক্ত জিনিস। ধরো আমি এম এর ভিতর থেকে দুইটা এলিমেন্ট চুজ করলাম, একটা x1 আর একটা x2। আমরা x1 আর x2 দুইটা ভেক্টর চুজ করলাম এবং দুইজনের বিয়োগফল নিলাম f of x2 মাইনাস f of x1। তাহলে f যেহেতু লিনিয়ার, তাহলে f কে আমি এরকম কমন নিয়ে আসতে পারি, মানে x2 মাইনাস x1 এর উপরে একই থাকবে, এটা লিনিয়ার প্রপার্টি অনুযায়ী। এরপরে এই যে এইখানে যে ভ্যালুটা আসবে, যেহেতু ফাংশনাল এটা সংখ্যা এবং রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার হলে এই নাম্বার থেকে তার অ্যাবসোলুট ভ্যালু অবভিয়াসলি বড় হবে অথবা সমান হইতে পারে। এই জায়গাটা বুঝছো তো, যে এই এটা তো একটা রিয়েল নাম্বার, তো তার অ্যাবসোলুট ভার্সন তো তার থেকে বড় আসবে স্বাভাবিক। এখন তারপরে ওই যে ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস অথবা বাউন্ডেড, সেই বাউন্ডেড প্রপার্টি থেকে আবার এইটা লিখতে পারি f এর নর্ম ইনটু x2 মাইনাস x1 এর নর্ম। এখন আবার f এর নর্ম যেহেতু 1, তো পরবর্তীতে 1 বসাই দিলাম, তাহলে নর্ম অফ x2 মাইনাস x1 এটা আমরা লিখতে পারি। তো সো ফাইনালি f অফ x2 মাইনাস f অফ x1 থেকে দেখলাম যে আসলে এইখানে আবার কি করছে যে x নটটা একটার সাথে বাড়তি আনছে আর একটার সাথে আবার বিয়োগ করছে আর কি। তো দুইটা পার্ট বানানোর পরে যে মাইনাস টাইনাস কমন নিয়ে ফাইনালি এইভাবে একটা ইনইকুয়ালিটি ওরা দাঁড় করাইলো। এই যে f অফ x2 মাইনাস f1 f x1, এটা থেকে তোমার x2 প্লাস x নট এর নর্ম প্লাস x1 প্লাস x নট এর নর্ম এই সাইড বড় হবে, এটা দেখাইছে আর কি। এই যে 2 এর সাথে 2 মিল করছে, x1 এর সাথে x1 মিল করছে আর কি, ব্যাপারটা এরকম। এখন এই জায়গায় যদি আমরা একটু সাইড চেঞ্জ করি, মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে 5 নাম্বার যে ইনইকুয়ালিটিটা আছে এটার সাথে এই জায়গার মিল করা। তো মিল করার জন্য খেয়াল করে দেখো এইখানে যে ভেক্টরটা আছে m বাই আলফা, এখানে আছে আলফা, তারপরে x নট আছে, এখানে একটা মাইনাস, এখানে আরেকটা মাইনাস, এখানে একটা মাইনাস একটা প্লাস, এই সেম সেম ফরম্যাটে আমি এই জায়গায় দাঁড় করাবো। তো এখান থেকে ওই ফরম্যাট দাঁড় করানোর জন্য কি করলো যে এই মাইনাস এফ এক্স ওয়ান এটার সাথে এই পাশের এক্স ওয়ানটা মাইনাস করলো, আর
মাইনাস এফ এক্স টু প্লাস এক্স টু মাইনাস এক্স নট, এটা এখান থেকে আলাদা করলো আর কি। এখন এই জায়গায় একটু বুঝতে হবে, ধরো যে আমাদের এই যে বাম পাশের যে অংশটা আছে, এটা তো হচ্ছে এক্স নটটা তো ফিক্সড, আমাদের ওই শুরু থেকেই ফিক্সড। এক্স ওয়ানটা আমাদের আরবিটারি চয়েস ছিল, এই যে এখান থেকে আমি এক্স ওয়ান এক্স টু কিন্তু আরবিটারি চয়েস নিয়েছি। তো এই পাশটা আমাদের এক্স ওয়ান যে আছে সেটা আরবিটারি চয়েস, এক্স টুটাও আরবিটারি চয়েস। এখন আমি ধরে নিচ্ছি যে এই ফরম্যাটের যত এক্স ওয়ান সম্ভব, মানে এইভাবে, তো সেই সাইডে এটা হচ্ছে যে এ কে ধরে নিচ্ছি সুপ্রিমাম অফ মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স প্লাস এক্স নর্ম ফর অল এক্স এম, মানে এম এর ভিতরে যত এক্স আছে এই ফরম্যাটের জন্য এরকম যে রাশিটা হয় তার সুপ্রিমামটাকে এ ধরে নিচ্ছি। ঠিক একইভাবে এরকম ফরম্যাটে যে রাশি হয় সকল এক্স এর জন্য তার ইনফিমামটাকে আমি বি ধরেছি। তো এখান থেকে অবভিয়াসলি এর মান বি কে সারপ্লাস করতে পারবে না। কারণ কি, খেয়াল করো, এই যে এক্স ওয়ান আর এক্স টু দুটোটাই ছিল তোমার আরবিটারি ধরা। তা যতই আমি এক্স এক্স ওয়ান চেঞ্জ করি না কেন, যেহেতু বাম পাশ ছোট, সেটা কখনোই তার তোমার সুপ্রিমাম ভ্যালু এই জায়গার ইনফিমাম ভ্যালুকে কখনো সারপ্লাস করতে পারবে না। এই জায়গাটা বুঝছো কিনা, মানে এ আর বি এর রিলেশনটা যে ঠিক আছে, এই জিনিসটা বুঝছো কিনা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। ব্যাপারটা কি বুঝছো এখানে এ আর বি এর জিনিসটা? স্যার আরেকবার একটু বলেন স্যার, জটিল আছে স্যার। জটিল না, মানে এখানে এই যে এক্স ওয়ানটা তো আমাদের নিজস্ব চয়েস, তাই না? হ্যাঁ স্যার, তো সোজা হিসাব স্যার, আমরা কি এক্স, উভয় পক্ষে মাইনাস এফ অফ এক্স টু অ্যাড করছি? তাহলে আমার বাম পক্ষ থেকে এফ অফ এক্স টু চলে গেল, না আর না ডান ওটা ওরকম না, এখানে জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে। এই যে এখানে দুইটা রাশি, এখানে দুইটা রাশি, তো দুই রাশি রাশি যে এক্স ওয়ান এর সাথে ও এক্স ওয়ান একটাকে ওই পাশে একটাকে এই পাশে এই নিয়ে পাশে আসেন। নিয়ে গেছে। জি মানে স্যার, বুঝতে এখানে জাস্ট সিম্পল অঙ্ক আর কি, জাস্ট ডান বাম করা, আর কিছু না। কিন্তু মূল লজিকটা হচ্ছে তোমার এই যে 3-4 লাইনে, এটা বুঝতে হবে। মানে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ইনইকুয়ালিটির বাম সাইড আর এটা হচ্ছে রাইট। হ্যাঁ, তো বাম সাইড হলো ছোট আর ডান সাইডটা হচ্ছে বড়। বড়। হ্যাঁ, তো এক্স ওয়ান যত যাই আমরা চেঞ্জ করি না কেন, খেয়াল করো এই যে এখানে কিন্তু মাইনাস সাইন দুইটা, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, আর এখানে মাইনাস সাইন একটা, এই যে এখানে জি মাইনাস স্যার। একটা আর এখানে একটা প্লাস একটা। কথার জি কথা, স্যার। আমি এক্স ওয়ান কে যাই নেই না কেন, ওই বা এক্স টু কে যাই নেই না কেন, এই ইনইকুয়ালিটি কিন্তু ঠিক থাকবে। যে কোনো র্যান্ডম দুইটা নাম্বারের মানে ভেক্টরের জন্য এই ইনইকুয়ালিটি ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। একটু জাস্ট বোঝার চেষ্টা করো, কারণ এক্স ওয়ান আর এক্স টু ছিল আরবিটারি চয়েস, আমি ইচ্ছা মতো নিচ্ছি। এতে দুইজনকে নিয়ে আমি অন্য দুইজনকেও নিতে পারতাম, সেখানেও কিন্তু সেম ক্যালকুলেশন আসবে। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে এক্স ওয়ান আর এক্স টু যে কোনো জোড়া আমি নেই না কেন, যে কোনো দুইটা ভেক্টর নিই না কেন, এই ইনইকুয়ালিটি ঠিক থাকবে। হুম। ঠিক থাকবে আছে, স্যার। বুঝতে পারছো? এখন হ্যাঁ। যেহেতু আমি যে কোনো এক্স ওয়ান নেই না কেন, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার, যেহেতু এটা মাইনাস একটা ভ্যালু, তারপর হচ্ছে এখানে আরেকটা মাইনাস ভ্যালু, মানে টোটালটাই নেগেটিভ একটা জিনিস, তাই না? জি স্যার। আবার টোটালটা নেগেটিভ বলাটা ভুল, কারণ এই এফ অফ এক্স ওয়ান এটা নেগেটিভ আসতে পারে, তখন মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা বলতে চাচ্ছি যে এই সাইড যেহেতু ছোট, ওর মান যতই বড় হোক না কেন, যতই বড় হোক না কেন, এই পাশের যত ভ্যালু আসবে তার থেকে এই সাইডের ভ্যালু ছোট আসবে অলওয়েজ, এটা গ্যারান্টিড। বুঝতে পারছো? এই এই দুই পাশের মান পরিবর্তনশীল, কারণ এক্স ওয়ান চেঞ্জ করলেই তো এই পাশের মান চেঞ্জ হয়ে যাবে, এক্স টুর মান চেঞ্জ করলেই তো এই পাশের মান চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। কথা বুঝছো? এখন মান যতই চেঞ্জ হোক, বাম পাশেরটা তো ছোটই থাকবে, ডান পাশেরটা তো বড়ই থাকবে। কিছু ক্ষেত্রে ইকুয়াল হওয়ার চান্স আছে, সেটা আমাদের ধর্তব্য বিষয় না আর কি। এই জিনিসটা বুঝছো কিনা? এক্স ওয়ান আমি যাই চুজ করি, এক্স টু যাই চুজ করি, বাম পাশ ছোট থাকবে, ডান পাশ বড় থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এখন এই যে ছোট বড় যেহেতু ব্যাপার, তাহলে যে যে বাম পাশে আছে সেটার সুপ্রিমাম ভ্যালু আর ডান পাশে যে আছে যার ইনফিমাম ভ্যালু, এটা একটা ধরলাম এ আর একটা ধরলাম বি। মানে এই জি যে স্যার। বাম পাশেরটার সবচেয়ে বড় যা পসিবল সেটা ধরে নিলাম এ, আর ডান পাশে যেটা সবচেয়ে কম পসিবল, ছোট পসিবল, সেটা ধরলাম বি। তো স্টিল
এ থেকে বি বড় হবে, মানে এ বি কে ক্রস করতে পারবে না। এই জিনিসটা বুঝছো কিনা এতক্ষণ যা বুঝাইলাম? জি স্যার, হ্যাঁ এখন ক্লিয়ার হচ্ছে স্যার। বুঝতে পারছো? তাহলে এই পাশ যতই আমরা চেঞ্জ করি, এই পাশের সবচেয়ে বড়টা এই পাশের সবচেয়ে ছোটটাকে কখনো ড্যাঙ্গাইতে পারবে না, পার করে যাইতে পারবে না। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছো? জি স্যার। স্যার আচ্ছা, আমরা যে এই যে বলতেছি এক্স ওয়ান আর এক্স টু যাই চুজ করি না কেন, বাম পক্ষ সবসময় ছোটই হবে। হুম। এটা কি স্যার মানে এই উ- বাম পক্ষের দুটোটাই নেগেটিভ হওয়ার কারণে, নাকি না স্যার না আমরা না, সবসময় হওয়ার এক্স কারণে ওয়ানটা না। ছোট নিচ্ছি এক্স টু থেকে, এটা এই কেন কারণে? হবে এটার ক্যালকুলেশন তো আমি দেখাই আসছি। ও তুমি এক্স আচ্ছা, ওয়ান আর ওই এক্স যে টু যাই হোক, এই যে এই ক্যালকুলেশন করলে তো সেম জিনিসই দ্বারা হবে। বুঝতে পারছি স্যার, মানে ক্যালকুলেশনের যে শেষ লাইনটা ওইটাকে লজিক ধরে আমরা হ্যাঁ বলতেছি যে হ্যাঁ যে হ্যাঁ বাম পাশটা ছোটই হ্যাঁ হবে। হ্যাঁ 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 বুঝতে হ্যাঁ। পারছি স্যার, এখন এখানে একদম ক্লিয়ার স্যার। এখানে হচ্ছে বাউন্ডেডনেস প্রপার্টিটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কাজ করলাম। তো এখন খেয়াল করো, যেহেতু এ আর বি এই দুইজনের মধ্যে কম্পারিজন করলাম, যদি তোমরা নিশ্চয়ই জানো দুইটা বাস্তব সংখ্যার মধ্যে আরো অনেক বাস্তব সংখ্যা থাকে, তাই না? জি দুইটা স্যার। বাস্তব সংখ্যার মধ্যে অনেক বাস্তব সংখ্যা থাকে, তাহলে এ আর বি এর মাঝখানে আমি একটা বাস্তব সংখ্যা আর নট চুজ করতেই পারি। হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে জি আমি যে স্যার। ওই যে শুরু থেকে বলে আসছিলাম যে এরকম আর নট আদতে এক্সিস্ট করে কিনা, সেখানে এই যে একটা ব্যাপার আমরা আগের পেজে বলছিলাম, এই যে যে আমি এরকম কোনো আর নট ধরতে পারি, কোনো সমস্যা নাই, আর নট নিতে পারি, কিন্তু এই আর নট নেওয়ার সাথে এই নর্ম ইকুয়াল টু ওয়ান এই জিনিসটা যে সামঞ্জস্যশীল হবে, সেটা আর নট পাওয়া যাবে, ঠিক আছে। এখন খেয়াল করো যে দেখো, আমরা এই যে পরের যে ক্যালকুলেশন, মানে এখান থেকে যে পরের ক্যালকুলেশন, সেটার বেস কিন্তু হচ্ছে এই লাইনটা। আমরা কিন্তু এটাকে অ্যাজিউম করে নিছিলাম, এই যে লেখা দেখো কি বলছে, আমরা এরকম অ্যাজিউম করে হ্যাঁ। নিছিলাম যে এফ নট এর নর্ম হচ্ছে ওয়ান। এই ওয়ান ধরেই কিন্তু আমরা এই যে আর নটে চলে গেছিলাম, আস্তে আস্তে আর নটের উপরে কন্ডিশনটা ফিক্স করলাম। এখন শেষমেশ দেখলাম যে না, ওই নর্ম ওয়ান ধরে এরকম আর এস্টাবলিশ করা যায় যে কোনো নাম্বার, এই যে আমরা চুজ করি না কেন, এই যে এখান থেকে খেয়াল করো, এখন এই 5 নাম্বারটা আর এই 6 নাম্বারটা একটু জাজমেন্ট করো যে ঠিক আছে কিনা, যে মানে ফরম্যাটটা খেয়াল করো, 5 এর ফরম্যাট আর 6 এর ফরম্যাট সেম টু সেম কিনা। জি স্যার, সেম টু সেম সেম স্যার। টু সেম না, তার মানে এরকম আর নট আদতে এক্সিস্ট করে যদি আমরা নর্ম ওয়ান ধরি, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবেই এক্সিস্ট করে, কোনো সমস্যা নেই। আর নট এক্সিস্ট করবে এটা গ্যারান্টিড, কিন্তু ওই যে নর্ম ইকুয়াল টু ওয়ান ধরেও যে আর নটের সাথে ব্যাপারটা সামঞ্জস্যশীল থাকবে, সেটাই এতক্ষণ আমরা প্রমাণ করলাম। সেই জিনিসটা ওরা আবার এখানে এই যে ডিসকাস করলো, যে যে কোনো এক্স এর জন্য ফর ইচ এক্স বিলংস টু এম আমরা এখন এই যে এটা পাচ্ছি। তো সেখানে এক্স কে যদি এখন আমরা এম বাই আলফা এখানে বসাই দেই, তো দেখলাম না যে না ঠিক আছে, আর নট এরকম আর নট পাওয়া পসিবল। তার মানে দেখা যাচ্ছে আমাদের যে আর নট দিয়ে যে আমি ইনিকুয়ালিটি পাইছিলাম এফ নট এর নর্ম ওয়ান ধরে, সেই ইনিকুয়ালিটি ঠিক আছে, সেই ইনিকুয়ালিটির কোনো প্রবলেম নাই, এটা এস্টাবলিশ করা যায়। সো আমাদের এই ধরার সাপেক্ষে এফ নট এর নর্ম যে আমরা ওয়ান ধরছি, সেই সাপেক্ষে আর নট ধরাটা সামঞ্জস্যশীল, তার মানে এফ নট এর নর্ম ওয়ান এস্টাবলিশ হয়ে গেল। সো আমরা পেয়ে গেলাম যে এফ নট এর নর্ম কি ওয়ান। তাহলে লেমার প্রমাণ এই জায়গায় শেষ। মানে আমরা এম এর মধ্যে এফ ধরে তার এক ডাইমেনশন বেশি আরেকটা স্পেস এম নটে আরেকটা ফাংশনাল এক্সটেনশন পাইলাম, যেটা নর্ম কি এফ এর নর্মের সমান, কমন। দুইজনেরই ওয়ান। ঠিক আছে? নর্ম অফ এফ ইকুয়াল টু ওয়ান ছিল, এখন নর্ম অফ এফ নট ইকুয়াল টু হ্যাঁ, ওয়ান। তাহলে লেমার প্রমাণ শেষ। তাহলে আমরা জাস্ট এক ধাপ আগাইছি। তো দ্বিতীয় ধাপ আমরা পরবর্তী ক্লাসে করব। তো সেটার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে, যে পার্শিয়ালি অর্ডার সেট, তারপর হচ্ছে ম্যাক্সিমাল মিনিমাল। টোটালি টোটালি অর্ডার সেট। হ্যাঁ, টোটালি অর্ডার সেট আর হচ্ছে ম্যাক্সিমাল এলিমেন্ট, এই বইতেও আছে। এটা পিছু আরো সামনের এই বইতে আছে আর কি। তারপরে আমি ওই যে ইউনিভার্সিটি অফ কলেজ অফ লন্ডন এখান থেকে একটা লেকচার শিট নামাইলাম পুরো হানবার্নাক থিওরেমের উপরে। এখানে ওরা জন স্ল্যামারটা আলোচনা করছে এবং বেশ কিছু সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে। আচ্ছা, এই যে এখানে সেম প্রমাণ, ওরা জাস্ট কিছু নোটেশন এদিক ওদিক করছে।
এই যে এখানে কিছু এক্সাম্পল আছে আর কি। তো এটা আমি আগামী ক্লাসে বুঝাবো। তো তোমরা আমাদের ওই যে ইসের বই, যেটা খান্নার বই, এখান থেকে পড়তে পারো। এখানেও আছে, জনস লেমা আছে, টোটালি অর্ডার সেট, পার্শিয়াল অর্ডার সেটের আলোচনা আছে আরো সামনে, মানে চ্যাপ্টার আর ওই যে শুরুর দিকে বেসিকের আলোচনা যেখানে আছে ওখানে আছে। ওখান থেকে পড়বা বা নেট থেকে একটু দেখবা, একটু মাথায় নেওয়ার চেষ্টা করবা। আগামী ক্লাসে আমি নিজেও বুঝাবো। তোমার যদি আগে পড়া থাকে আমার পড়াটা ধরতে সুবিধা হবে, আমার বুঝাইতে সুবিধা হবে আর কি। ঠিক জি আছে? স্যার। জি স্যার। ওইটা বুঝলেই আমাদের মোটামুটি থিওরেম আমরা দ্বিতীয় স্টেপ পার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।